রাঙামাটিতে সবাই ঘুরতে আসেন ঠিকই, তবে এমন মানুষ খুব কমই আছে যারা একদিনে এসে সব কয়টি স্পট কভার করতে পারে। তবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমার দেখানো স্পটগুলো সিরিয়াল মেনটেন করে আপনারা যদি ঘুরতে পারেন তাহলে আশা করছি সময়ের মধ্যে সবগুলো জায়গায় ঘুরে যেতে পারবেন। আরও একটি ব্যাপার হচ্ছে এখানকার পাহাড়িদের সাথে মিশে এবারে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছি, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করি একদিনের রাঙামাটি ভ্রমণ। রূপের রানী রাঙামাটি থেকে সবাইকে ওয়েলকাম করছি। এখন সকাল প্রায় 8টা বেজে গেছে। আমরা আজকে সারা দিন রাঙামাটিতে আপনারা একদিনে এসে কোন কোন জায়গা ঘুরতে পারবেন সেটাই কিন্তু দেখাবো। এই বোটটা ভাড়া নিয়েছি 2500 টাকায় আজকে সারা দিনের জন্য, মানে সকাল থেকে সন্ধ্যা। এর মধ্যে টার্গেট রাখছি যে 6-7টা প্লেস কভার করব। 20-25 জন উঠতে পারে, বাট আমরা দুইজনই এটা আর কি রিজার্ভ নিছি। আমার সাথে আছে ইমন ভাই, এও আর এক ইমন, মানে 2 ইমন মিলে গেছে। আমরা এই উপরে বসছি, আর নিচেও কিন্তু জায়গা আছে। এই যে এই পাশ দিয়েও মানুষ বসতে পারবে। 20-25 জন, মানে বুঝতেই পারছেন অনেক মানুষ কিন্তু এটা বসতে পারবে। যেখান থেকেই রাঙামাটি আসেন না কেন সুপারভাইজারকে বলবেন যে দোয়েল চত্বরে নামাই দিতে। এরপরে যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড ঘাট। এখানে কিন্তু এই যে অনেক নৌকা পেয়ে যাবেন। আমি যে নৌকা দেখাচ্ছি এটাতে উঠতে হবে এমন কোনো কথা নাই। এখানে এসেও আপনারা চাইলে নৌকা ঠিক করে নিতে পারবেন, অথবা ওর নাম্বার দিয়ে দিব। আপনাদের কোনো ইনফরমেশন যদি আসার আগে প্রয়োজন হয় সেটাও কল দিয়ে নিতে পারবেন। শুরু করলাম আজকের দিনের যাত্রা। আর আমরা যেখান থেকে শুরু করছি আপনারা এসে এভাবে সিরিয়াল মেনটেন করে ঘুরতে পারলে আশা করছি সময়ের মধ্যে সবগুলো প্লেস কভার করতে পারবেন। চলে আসলাম আজকের দিনের প্রথম স্পটে। এটা হচ্ছে রাজবন বিহার। এখনও যাইনি, আর একটু সামনে যাইতে হবে। আর সামনেই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছে দেখেন কাপড় বাঁধা। এটা কিন্তু চাকমা যারা আছে এই গাছকে পূজা করে তারা। আমাদের বোটটা বাঁধা হয়েছে ওই ঘাটে, আর এই রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে রাজবন বিহারের যে পিছনের যে সাইডটা আছে না, ওই সাইডে আছে এখন। এই পাশটায় পানি একদম গ্রিন কালার। স্তম্ভটা দেখতে পাচ্ছেন। বৌদ্ধরা অ্যাকচুয়ালি বিলিভ করে যে ওদের জান্নাতে 7টা স্তর আছে। তো এখানে যদি গুণে দেখেন এরকম 7টা তলা করা আছে। 7 তলা বিশিষ্ট এই স্তম্ভটি বৌদ্ধ ধর্মের প্রতীক বহন করে এবং অসাধারণ একটি স্থাপনা। স্তম্ভের প্রতিটি তলায় আলাদা আলাদা নাম দেয়া আছে, যা বুদ্ধের জীবনের এক একটি গল্প বলে। আর এইটা হচ্ছে রাজবন বিহারের অতিথিশালা। বাহির থেকে যারা আসে তারা দেখা যায় যে এখানে রাত্রি যাপন করতে পারে। আপনি দেখেন নাই কখনো? ফুলটা দেখি। এই যে হাত দিলে দেখবেন। কোনটা? এখানে এই যে দেখছেন ফুলের কথা বলছি। এটা খুব ভালো লাগে। দেখেন হাত দিলে ফুল কিছু করবে না, বাট এই যে এইগুলাতে হাত দিলে এই যে লজ্জা পায়। এই যে লজ্জা, কত লজ্জা, গাছেরও লজ্জা। আর এটা আপনি অ্যামাজন ফরেস্টে গেলে বলতোই অন্য গাছ বলতো মানুষ খেকো গাছ না, কত লজ্জাপতি গাছ, পুরাটা ভরা। আমার কাছে ভালো লাগে, মনে হয় যে সবাই এইরকম লজ্জা দিয়ে চলে যায়। তবে বট গাছটা কিন্তু অনেক পুরাটাই এখানে একটা স্টেজ সাজানো। আর এই যে মাঝখানে বুদ্ধের মূর্তি আছে, 2 পাশে বসার জায়গা আছে। প্রতি বছরে বৈশাখ মাসে ওদের একটা উৎসব হয়, রাজবন বিহার বৌদ্ধ উৎসব। ওই সময় দেখা যায় যে অনেক বৌদ্ধ ধর্মের মানুষ এখানে এসে একত্রিত হয়। বৌদ্ধদের উপাসনালয় বলেই অনেকে রাঙামাটি ঘুরতে এসেও এটা বাদ দিয়ে চলে যান, বা এটা সম্পর্কে ম্যাক্সিমাম মানুষই এখনো জানেন না। তবে জায়গাটা খুবই শান্ত এবং নিরিবিলি, ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগবে সবার। আর বিশেষ করে এখানকার স্থাপত্য শৈলীগুলো দেখার মতো। তবে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে এসে এমনভাবেই ঘুরে যাবেন যেন তাদের প্রার্থনা করার সময় আপনার কারণে কোনো ব্যাঘাত না ঘটে। সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আচরণ এবং মনোভাব থাকলে তবেই কেবলমাত্র এখানটায় আসবেন। এই পাশে হচ্ছে রাজবন বিহার, আর ঠিক তার অপোজিটে যে এই পাশে হচ্ছে চাকমা রাজার বাড়ি। রাজবন বিহারে আসলে বেশি সময় থাকলাম না, কারণ ওইখানে এখন বৌদ্ধদের প্রার্থনা করার সময়, তারা যেন ডিস্টার্ব ফিল না করে এর জন্য ওইখান থেকে দ্রুত একটু বের হয়ে পড়লাম। আর এখন যাচ্ছি চাকমা রাজার বাড়িতে। চাকমা রাজার বাড়ির ঘাট পার। আর সামনে যেমনটা দেখতে পাচ্ছেন এটা একটা মন্দির, বাট মন্দিরের স্ট্রাকচারটা একটু আলাদা। বেশ কিছু দোকান আছে, ওদের হাতে বোনা জিনিসপত্র এখানে বিক্রি করে।
এগুলো সব কি আপনাদের হাতে বোনা? এগুলো কোনো কিছুই বাইরের থেকে আনেন না, নিজেরাই বানান না? কি ওর বয়স কত? 9 মাস। কি কিউট বাচ্চা, তাই না? আমার ইয়ে ছিল এরকম ছিল 9 মাসের সময়। দাঁত উঠছে না? দেখি কি নাম তোমার? কি কিউট বাচ্চা, মাশাআল্লাহ। কি নাম? দেখি দাঁত কয়টা উঠেছে তোমার? এখনো তো কথা শেখে নাই না, ছোট্ট বাচ্চা। এখনো 9 মাস পুরাতে আরো কই দিন। আসো ভাই ওকে নিয়ে যাই। না, ওকে ওর জায়গা এখানে। আমার মন চাচ্ছে ওকে নিয়ে যাই সাথে করে। আসবে? আচ্ছা, নিব। আপনার কোলে তো খুব ইজিলি চলে গেল। এখন আমার কোলে বাচ্চারা যায় তো, ওর সাথে আমি খেলছি না। কি ক্যামেরা নিবা? ও বলে হ্যালো, এরকম বলে হ্যালো হ্যালো, বলে আমরা ব্লগ করছি, তাই না? বলে হ্যালো, আমরা ব্লগ করছি। এখানে আরো কিছু দোকানপাট আছে, এগুলো বন্ধ আজকে, ব্যাড লাক। আর এইখানে দেখেন ওদের খাবারের যে পাত্র সেইগুলো রাখা। ওদের পাত্রের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন কেমন। এইটা হচ্ছে জগ, এইটাতে পানি রাখে এবং এইটাতে কিন্তু পানি ঠান্ডা থাকে। গরম যতই থাকুক পানি গরম হবে না, পানিটা ঠান্ডা থাকে। এই পাশে এই যে কলসি রাখা, এগুলো আপনারা এসে চাইলে এখান থেকে পানিও খেতে পারবেন। এই পাশে আর একটা জগ। তো চলেন এখন চাকমা রাজার বাড়ির দিকে যাব। এই যে এই পাশটায় হচ্ছে বাড়ি। মন্দিরগুলো দেখেন, মন্দিরগুলোর স্ট্রাকচার কিন্তু আলাদা, ভিন্ন ভিন্ন। এই মন্দিরের ভিতরটা একটু আপনাদেরকে দেখাই, চলেন। এই মন্দির যদি উপর থেকে দেখেন তাহলে মনে হবে যে একটা ঘন্টা, যেটা আমরা বলি যে বাজাই, ওই ঘন্টাটা উপরে রেখে দেয়া আর নিচে হচ্ছে মন্দিরের শেপটা নিয়ে আসছে, পিরামিডের শেপ আর কি। মন্দিরের দেয়ালেও এরকম মাটির ফলক আছে, তারপরে মূর্তি আছে, ডিজাইন আছে। আর ভিতরে একটু দেখাই, এই যে এটা হচ্ছে বৌদ্ধদের মঙ্ক। স্তূপা বানাইছে ওরা। এটা একটা স্তূপা, খাবারের স্তূপা এখানে। এবং দেখেন মাঝখানে মোমো জ্বালায়, এখানে মোম দিয়ে গেছে। এটা হচ্ছে সম্ভবত একটা প্রসাদ টাইপের। হ্যাঁ প্রসাদ টাইপের। এটা যে কেউ এসে খাবারটা নিতে পারবে, বাট এখানে আসলে মাছি বসতেছে বা পোকামাকড়। খাওয়ার জন্য না, মানুষ খাওয়ার জন্য না, না তাহলে ঠিক আছে। এটা ওরা বানায় রাখছে এখানে। আর এই যে এই পাশে একটা মন্দির, এটা মন্দির না, এটা হচ্ছে চাকমা রাজার একটা স্ট্যাচু বানানো। তারপরে ওই পাশে আর একটা আছে। এই মন্দিরের স্থাপনা হচ্ছে 1873 সালে। আর ভিতরে আর একটা গৌতম বুদ্ধের মূর্তি রাখা। এখানটা আসলে হিস্টোরিক্যাল, তারপর কালচারাল ব্যাপারগুলো সম্পর্কে অনেক কিছু জানা যায় এবং আপনারাও ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন, যেটা আপনাদেরও ভালো লাগবে। চাকমা রাজার বাড়ির সামনে যে এই কামানটা রাখা তোফ আর কি, এটা হচ্ছে ফাতে খানের 1700 সালের। এটা তার মানে এখন 2025-এ এসে হিসাব করতে গেলে 300 কত সাল হবে? 25 সাল, 325 সাল। যে এখানে লেখাও আছে যে এতটুকু না, এটার সাথে আরও ফ্রেম ছিল, বাট ওইটা মেবি সংরক্ষণ করতে পারে নাই, সিমেন্ট দিয়ে এটা আপাতত রেখে দিছে এভাবে। আর এই যে এইখানে এই যে আগুনটা জ্বালানো হতো, ভাই এই জায়গাটা দেখছেন? আগুন এই যে এখান দিয়ে বের হয়ে থাকতো। এই এখনো এটা বন্ধ করা হয় না, খোলাই আছে। গলে যেটা গিয়েছিলাম শ্রীলঙ্কাতে, ভাইও গিয়েছিল, আমিও গিয়েছি, আমরা আলাদা আলাদা গিয়েছি, কিন্তু ওইখানে এগুলো বন্ধ করা। হ্যাঁ, এগুলো বন্ধ করা। আর এইটাতে খোলা, কিন্তু স্ট্রাকচার একই। এখানে মানে মোটামুটি আপনার একটা আইডিয়াতে। তবে রাজা কিন্তু এখন আর এখানে থাকে না, দেশের বাইরে থাকে। গেটে এরকম তালা দেয়া, এর আগের বারেও এসে এরকম তালা দেখছিলাম। এখানে কুকুর হইতে সাবধানের একটা সাইনবোর্ড দেয়া। ভিতরে খুব সম্ভবত ওদের পোষা কুকুর আছে, বুঝছেন? বহিরাগত দেখলে হয়তো বা ঝামেলা করতে পারে, এর জন্য সাইন দিয়ে রাখছে। আর এইবার আবার এই গেটটা খোলা আছে অবশ্য। কুকুরের ভয় তো আর ঢুকতে মন চাচ্ছে না। না ভাইয়া, কারণ কুকুরে জলাতঙ্ক রোগ আছে। হ্যাঁ, আমরা ওই ভ্যাকসিনটা নিতে চাই না। তাতে আপনি চলেন। আর এই যে আমরা ইমনকে ঢুকে একটা পরীক্ষা করতে পারি। হিস্টোরিক্যাল পার্ট আপাতত দেখা শেষ, চলেন এবারে সৌন্দর্য দেখার পালা। মেঘলা ওয়েদারে কাপ্তাই লেক ঘুরে বেড়াতে ভালো লাগলেও আজকে সবকিছু একদম বিপরীতে। তবুও থেমে নেই ঘুরতে আসা পর্যটকদের আনাগোনা।
দল বেঁধে নৌকায় করে সবাই উপভোগ করতে এসেছে রাঙামাটি কাপ্তাইয়ের সৌন্দর্য। এখানকার সব রেস্টুরেন্টে যে ইনস্ট্যান্ট খাবার পাওয়া যায় বিষয়টা কিন্তু এমন না। ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই কিন্তু খাবার আগের থেকে অর্ডার করে যেতে হয়, অন্তত 1 ঘন্টা আগে। তো আমরা আজকে লাঞ্চ করব চাংপাং রেস্টুরেন্টে, আরও আছে যেমন পেদা টিং টিং, ইয়ারিং। এখানে এখন অর্ডার করে দেন আবার শুভলংয়ের দিকে রওনা হব। ওয়ালাইকুম আসসালাম। এখন অর্ডার করতেছি, এটা কতক্ষণ পরে পাবো? আমি 12টার পরে দিয়ে দিতে পারবো। 12টা পরে। একটা গাড়ি খুব সম্ভবত পানির মধ্যে পড়ে গেছে, ওইটাই দেখলাম যে নৌকা দিয়ে উদ্ধার করে ওইটা নিয়ে যাচ্ছে। এখন আমরা আসছি হচ্ছে আদিবাসী পল্লীতে। এখানে মেইনলি 2টা স্পট দেখতে পারবো। এক হচ্ছে এই পল্লীটা, তাদের দোকানপাট, আর হচ্ছে স্বর্ণ মন্দির। এখান থেকে কিন্তু তাদের দোকান শুরু। এই যে তাদের হাতে বোনা সব জিনিসপত্র এখানে বিক্রি করে। এখান থেকে বরাবর সিরিয়ালে চলে গেছে দোকানপাট। ডাব কত করে? 140। আর আনারস? আনারস জলডুগি বলে না? কত করে এটা? 40। অনেক দোকান আছে এদিকে, ডাবের দোকান, আনারস, কলাও আছে, আচার, এগুলো জাম্বুরা। এখানে চন্দনের ক্রিম আছে, তারপরে এই যে বড় বড় এগুলোকে কি বলেন আপনারা? চন্দন। এগুলো 150 টাকা করে সেল করছে। আমি ছোট 2টা নিলাম, দেখি। এই যে এগুলো পড়লো 70 টাকা করে ছোট। এটা মুলদানি মাটি, যেটাই নেই 20 টাকা না? আচ্ছা, এটা দেন, আপনি মাখাই দেন। আপনার এটা আপনার দায়িত্ব। আমরা 4 জনে খাবো, আপনারা 2 জন আর আমরা 2 জন। এই গরমের মধ্যে আবার গরম চা। জাম্বুরা কাটাকাটি চলছে, মাখাই দিচ্ছেন না? বেশ সুন্দর করে মাখাচ্ছে ওনারা। এগুলো বিট লবণ এখানে যা আছে হবে, দেখি একটু টেস্ট করে দেখি। ভালোই আছে। এরকম চাল তো দেখি নাই কখনো। আপনারা কি মানে এই চাউলটাই খান? না, এগুলা হচ্ছে পায়েস, পেটার জন্য। ও, পায়েসের জন্য। আচ্ছা। আদিবাসী পল্লীর এই বাজারগুলো শুধু ঘুরে দেখার জায়গা নয়, বরং এখান থেকে জানার অনেক কিছু আছে। বলতে পারেন এক জীবন্ত সংস্কৃতি। তবে এই পল্লীতে এবারে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি। আগের তুলনায় দোকানপাটের সংখ্যা অনেক বেড়েছে। আর সবচেয়ে ভালো যে ব্যাপার সেটা হচ্ছে পর্যটকদের সাথে তাদের আচরণটা আগের চেয়ে অনেক ভালো। মোট কথা ট্যুরিস্ট ফ্রেন্ডলি আচরণ যেটা। এর আগে যতবার এই পল্লীতে এসেছি ততবারই এই ব্যাপারগুলো কমতি মনে হয়েছে আমার কাছে। একটা অন্য বুনতে কত সময় লাগে আপনাদের? আমাদের 2 সপ্তাহ লাগে ভাই, কাস্টমার আসলে দেখতে হয় তো। কষ্ট তো আছে না ডিজাইনগুলো করা? দেখেন কত নিখুঁতভাবে ওরা এই কাজগুলো করে। এটা মাথায় কাজ করে না আমার, কেমনে কি করে? না আসলে দেখেন কেমনে কি করতেছে। ভাবির জন্য কিনে নিয়ে যা, খুশি হবে। ভাবি তো নাই। ভগবান ভাই, এত বয়স হয়েছে, যখন ভাবি হবে তখন নিয়ে যাবে। হ্যাঁ, পল্লীটা এখন শুরু হয়েছে কোথা থেকে জানেন? একদম মানে ওইদিকে ঘুরে চলে গেছে, দেখাও যাচ্ছে না এখান থেকে, অনেক বড় হয়ে গেছে। স্বর্ণ মন্দিরটা দেখাবো। এখানে কিন্তু আগে এই দোকানগুলো ছিল না, এখন হয়ে গেছে। ভালো হয়েছে অবশ্য। প্রচুর পানির পিপাসা লাগছে, তাই না? ঠান্ডা পানি দিতে পারবা? দাও দেখি। ও, হাঁপায় গেছি যে। না, যে রোদ আর গরম, মানে বরফ আর ককশিটের মধ্যে রাখেন না। যাক, একটু ঠান্ডা পানি পাইছি, এই অনেক। 150 টাকা করে। আবার ডাবেরও দোষ আছে, যেটা একটু বড় আয়া জন্মাইছে ওইটার দাম বেশি। ওর দোষ যে ওর ছোট আয়া জন্মাইছে, এর জন্য 20 টাকা কম। থ্যাংক ইউ। কি ডাবের ফটোগ্রাফি শেষ? জি ভাই। আর কত ফটোগ্রাফি করবেন? ওর পানি শুকায় যাবে ফটোগ্রাফি করতে করতে। যদি কাপ্তাই লেকের পানিও শুকিয়ে যায় তারপরেও ফটোগ্রাফি করতে হবে। হ্যাঁ, জোড়া 40 টাকা, হালি 70 টাকা। আর এইটা হচ্ছে কমলা। পাহাড়ে আসলে যে জায়গাগুলোতে পাহাড়িদের বসবাস, সেই জায়গাগুলোতে দেখবেন যে ওরা জবা ফুলের গাছ অনেক লাগায়। এই জবা ফুলগুলো ওরা পূজা প্রার্থনার কাজে ব্যবহার করে অনেক। এই যে এই পাশ জুড়ে জবা ফুলের গাছ, তারপরে কলা গাছ আছে, এগুলো ওরা ব্যবহার করে। আর ওদের কাপড় নেড়ে দেওয়ার সিস্টেমটা দেখেন, ওরা এইভাবে হচ্ছে কাপড়গুলো নেড়ে দেয়, দেখেন
আর ঠিক আমার সামনে দেখতে পাচ্ছেন এইটাকেই বলে হচ্ছে স্বর্ণ মন্দির। বিশাল বড় একটা গৌতম বুদ্ধের মূর্তি আছে এখানে এবং স্বর্ণের কালার, এটা বিশাল বড়। এটা সামনে দাঁড়াইলে আসলে বোঝা যাবে, ক্যামেরায় ছোটই দেখায় বাট বাস্তবে এটা বেশ বড়ই আছে। আর এই যে ওদের পূজা সামগ্রী রাখা, অনেকে এখানে দানও করে। তবে কালার অনেকটা ডিসকালার হয়ে গেছে, এখন স্বর্ণের কালার ফ্যাকাশে হয়ে গেছে কেমন জানি। এই মূর্তিটা অনেক দূর থেকে চোখে পড়ে, যেহেতু পাহাড়ের একদম টপে এইটার অবস্থান। দেখা যায় যে যখন আপনারা এই কাপ্তায় সাইট সিন করবেন, অনেক দূর থেকে দেখতে পারবেন যে এই মূর্তিটা দেখা যাচ্ছে। এখানে যদিও বিদ্যুৎ পৌঁছাইছে, তবে ম্যাক্সিমাম জায়গাতে ওরা সোলার রাখে, কজ এখানে লোডশেডিং প্রচুর পরিমাণে হয়। তো এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মঞ্চ সাজানো, এবং ওদের এই যে গুরু মানে এদেরকে গুরুদের ছবি রাখা। তারপর এখানে আর কি বিভিন্ন উৎসব পার্বণ এগুলো ওরা উদযাপন করে। গতবার উৎসবে আমি ছিলাম, আর এইবারে এসে জায়গাটা একদম ফাঁকা। এখন দেখতে যাচ্ছি শুভলং ঝর্ণা। আমার মনে হয় না রাঙামাটি ট্যুরে এসে কেউ কখনো এই ঝর্ণা মিস করে। তবে এই ঝর্ণায় কিন্তু 12 মাস পানি পাওয়া যায় না। কিছুদিন আগে যখন রাঙামাটি ঘুরতে এসেছিলাম তখন পানি এর চেয়েও বেশি ছিল, তবে সেই সময় দাঁড়িয়ে দেখার সুযোগটা হয়েছিল না। শুভলং ঝর্ণার টিকিট আগে যেমন 20 টাকা ছিল, এখনও এন্ট্রি পার পারসন 20 টাকা করেই আছে। এই সিঁড়িগুলো দিয়ে উঠে অনেক উপর পর্যন্ত ওঠা যায় এবং উপর থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। শুভলং ঝর্ণায় পানি এখন যেমনটা দেখতে পাচ্ছেন, বাট আমি 15 দিন আগেও যখন এদিক দিয়ে গেছি ওই টাইমে পানি আরও বেশি ছিল। তবে এটাও একবারে অল্প না, মোটামুটি ভালোই পানি আছে। বর্ষার সময় আসলে শুভলং ঝর্ণার এইরকম রূপ দেখতে পারবেন। অনেকেই ঝর্ণার উপরের অংশে উঠে গেছে, তবে আমি বলবো এই পর্যন্ত না ওঠাই ভালো। জায়গাটা এমনিতে অনেক পিচ্ছিল, আর একবার স্লিপ করলে যে কোনো ধরনের দুর্ঘটনাই কিন্তু ঘটে যেতে পারে। শুভলং ছোট ঝর্ণাতে এখন পানি বেশ ভালোই আছে। আমরা এই যে এই পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম, আদারওয়াইজ 10 টাকার টিকিট কেটে আবার সেই উপর দিয়ে গিয়ে ঘুরে দেখতে হয়। এটা যদি আপনি আপনার নৌকা চালককে বলেন যে একটু সামনে ভিড়াই দিতে, তাহলে যাওয়ার সময় দেখে যাবেন। অযথা টিকিট কেটে কষ্ট করে উপরে ওঠার দরকার পড়ে না। এইটা আসছে হচ্ছে জুম পাহাড়ে। এইখানে দোকানপাট আছে কিছু। আর কি আছে এখানে দেখার মতো বলেন তো? উপরে লাভ পয়েন্ট আছে একটা, লাভ পয়েন্টে যান। লাভ পয়েন্ট আর রেস্টুরেন্ট আছে। আর এই জায়গাটা একটু দাঁড়াইলাম, এখানে চা খাবো। এটা আপনার চুলা ঘর না? এটার মধ্যে কি দেন আপনারা? এটা তামাক। তামাকটা মানে তামাকের যে চাষ হয় ওই তামাক, হ্যাঁ, সরাসরি দিয়ে দেন। আর কি থাকে? পানি থাকে। এই হুক্কার ভিতরে পানি আছে। এই যে দেখেন আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর শাহরিয়ার ভাই, এই দেখেন কি অবস্থা তার, দেখেন আঙুলের মাঝখানে ফাঁক রাখবেন না দাদা। এখানে না, ওটা শিখতে হলে এখানে 1 বছর একটা কোর্স করতে হবে। সবাই জানে না, পারি না। দেখেন ওনারা টানে কত সুন্দর করে গড় গড় শব্দ হচ্ছে, আমি টানতেই পারলাম না চেষ্টা করে। কিসের মার্কেট আছে উপরে? কাপড় চোপড়ের মার্কেট। সকাল থেকে অনেকগুলা দেখছি। ওই যে আপনারা হাতে বানানো ওগুলোই তো বিক্রি করে। সবাই থাকেন, আবার দেখা হবে কখনো। আবার আসবো, আবার চা খাওয়াবো আপনাদের, ঠিক আছে? রেস্টুরেন্টে চলে আসলাম এখন খাবার খাওয়ার জন্য। আর এটা হচ্ছে ক্যাশ কাউন্টার, পুরাটা বাঁশ দিয়ে এরকম ডিজাইন করছে, ভালোই লাগতেছে দেখতে। এটা ওদের কিচেন। তারপরে এখানে বেসিন, আর বসার ক্যাপাসিটি কিন্তু বেশ ভালোই আছে এখানে। এছাড়াও যদি মনে করেন যে এখানে বসে খাবেন না, ওই পাশে আরও বসার জায়গা আছে, সেখানে বসেও খেতে পারেন। আবার এই পাশে যে কাপ্তায়ের ভিউ দেখতে দেখতে খাবারটা খেতে পারবেন। আর এখানকার খাবারও কিন্তু ভালো। এটা ব্যাম্বো চিকেন, এটা কলার মোচা ভর্তা, আর এটা আটা ফুলের মাছের ভর্তা, এটা প্লেন ডাল, আর আপনার এটা কাসকি মাছের ফ্রাই। ব্যাম্বো চিকেনের পরিবেশনটা কিন্তু ভালোই লাগতেছে আমার কাছে, তাই না? ওদের ভালো, ওদের ওই কলার পাতায় করে এটাও ভালো ওদের। আর ভাতটা তাড়াতাড়ি খেতে হয়, না হলে ভাতটা হচ্ছে হয়ে যায়। আর ওদের যেগুলো পাহাড়ি খাবার দিছে তাতে আমাদের এখানে 4 জন হয়ে যেত।
ওদের যেগুলো পাহাড়ি আইটেম ওগুলো এই যে কলার পাতাতে সার্ভ করছে, মানে আদার কি যে ফুল হয় ওইটা দিয়ে কোনো ভর্তা, আর এটা কলার মোচা, আর এটা যেন কি বললো, কাচ্চি মাছের ফ্রাই। পরন্ত বিকেল, এই সময় কাপ্তাই ঘুরে বেড়াতে আরো বেশি ভালো লাগছে। উত্তপ্ত গরম এখন আর নেই, ঠান্ডা বাতাস শরীরে এসে লাগছে। তবে আমাদের সবগুলো জায়গা এখনো ঘুরে দেখা শেষ হয় নাই, 2 জায়গা বাকি আছে। এখন এসেছি রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য, যেটাকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। ও ব্রিজ পুরাটাই ডুবে আছে, একদম পানির নিচে, ডুবন্ত ব্রিজ একদম, দেখেন উপর দিয়ে পানি চলে গেছে। ব্রিজ যেহেতু ডুবেই আছে, চলেন এখন পলওয়েল পার্কের দিকে যাই। ঝুলন্ত ব্রিজ থেকে পলওয়েল পার্ক খুবই কাছে, আর এখানে কিন্তু রাত্রি যাপন করার ব্যবস্থাও রয়েছে, যেটা অনেকেই কিন্তু জানেন না। পলওয়েল পার্কে এত পানি থাকা অবস্থায় প্রথম আসলাম, এত পানি, আর এইটার সৌন্দর্য আরো বেড়ে গেছে পানি থাকার কারণে। এটা হচ্ছে পলওয়েলের সেই লাভলক পয়েন্ট, আর এটার পিছনে অনেক মর্মান্তিক একটা ঘটনা আছে। বুঝি না, প্রতি বছর এসে এই কয়টা তালাই কিন্তু দেখি, মানে তালা ভরে গেলে এখানে কি করে আমার জানা নাই। যেমন আপনি যদি মালয়েশিয়াতে যান, থাইল্যান্ডে যান, ওরা এত তালা মারে, তালার উপরে তালা মারে, হ্যাঁ, তালার জায়গা থাকে। এখন এখানে কি ব্যাপারটা এমন যে তালা ভরে যাওয়ার পরে তালা আবার খুলে ফেলে? না, ওই সেরকম না, তালার উপরে তালা মারে। পলওয়েল পার্কে কোন ঘটনা থেকে লাভলক পয়েন্ট করা হয়েছে সেটা চাইলে এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। আর পরন্ত বিকেলে সবাই যে যার যার মতো সময় উপভোগ করছে এখানে এসে। এর মাঝে সময় হয়ে এসেছে আমারও বিদায় নেয়ার। খুব শীঘ্রই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।